কাজকে তোমরা ভয় পাও? স্ক্রিন দেখতে পাচ্ছো? চলো, যে অঙ্কগুলো ছিল সেগুলো করব, আরো অনেক কিছুই করব। আর খাতা নিয়ে বসবে সবাই, কেমন? খাতা নিয়ে বসবে, খাতা ছাড়া কেউ বসবে না ক্লাসে। দেখো এখানে বলছে অ্যাকচুয়ালি, দেখে কোনো মুদির দোকানদার 60 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের চা আর 65 টাকা কিলোগ্রাম মূল্যের চাকে কোন অনুপাতে মেশাবেন যাতে মিশ্রণকে এত টাকা প্রতি কিলোগ্রাম বিক্রি করলে এত লাভ হয়? এগুলো খুবই সোজা। কি করতে হয়, এটা লাভ হয় বলেছে 10%, তার মানে এটা কি? বিক্রয় মূল্য। কিন্তু তোমাকে এখানে কি বের করতে হবে? দুটোর মিলিত কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে। দুটোর মিলিত ক্রয় মূল্যটাকে তোমাকে বের করতে হবে, কেমন? এবার এই ক্রয় মূল্য বের করার ফরম্যাট কি? খুবই সোজা। আচ্ছা, যে জিনিসটা তুমি 10%-এ বিক্রি করছো, তার মানে কত টাকায় বিক্রি করছো? 110%-এ বিক্রি করছো। তাহলে সেই 110 মানে বিক্রয় দাম কত? 168 টাকা 20 পয়সা, বা পরের শূন্য দাম নেই, লিখলাম না। তাহলে 100% মানে ক্রয় মূল্য কত, তোমাকে এটা বের করে নিতে হবে, কারণ আমরা অ্যালিগেশন করব। যখনই বলবে এক প্রকারে একটা দাম আছে আর এক প্রকারে আর একটা দাম দিয়ে দিল, তখনই দিয়ে দুটো মেশানোর পর একটা দাম আসবে, সেটাকে আমরা কি করতে হয়? অ্যালিগেশন সিস্টেমে আমরা করব। চলো, এখানেও সেম, কিন্তু এখানে কি দেওয়া আছে? বিক্রয় মূল্য, কিন্তু এগুলো তো দাম, শুধু সেই দামগুলোকে আমাকে বের করতে হবে। তাহলে এখানেও সেই দামটা, জাস্ট দামটা, লাভটা নয়, মানে ক্রয় দামটা মানে করতে হবে। তাহলে শূন্য শূন্য একটা কেটে দিতে পারি, এইখানে দিয়ে নিচে একটা 10, তাহলে এইখানে একটা শূন্য কাটলে একটা কাটলো। 11 দিয়ে এটাকে যদি কাটে কত হবে? 62 হবে। কত হবে? 62। 6 11 66, রইলো বাকি 2, মানে 11 2 22। তো 62 হলো। তার মানে বোঝা গেল যে ক্রয় দাম মেশানোর পরে দাম কত করে দাঁড়াচ্ছে? 62 টাকা করে দাঁড়াচ্ছে। তাহলে একটা পাশে চা ছিল 60 টাকা করে, আর একটা পাশে চা ছিল ক টাকা করে? 65 টাকা করে। এই দুটোকে যখন মিক্স করা হচ্ছে, মিডিলে একটা দাম চলে আসলো। আর এই মিক্সের যে দামটা, এটাকেই থেকেই আমরা অ্যালিগেশন করি। এই অ্যালিগেশনে একটা সিস্টেম মাথায় রাখবে, যে এই মিডিলে মেশানোর পরে, একত্রিতকরণের পরে যে দামটা আসছে, তার থেকে এইটা বা এইটা যে কোনো একটা কম বেশি হবে। একটা বেশি হবে, একটা কম। দেখো এটা বেশি আছে কিন্তু এটা কম, এটা কিন্তু মাস্ট বি। তাহলে এবার দেখো 60 থেকে 62 কোনাকুনি বিয়োগ হবে। 60 আর 62 ডিফারেন্স কত? 2, লিখে দেবে 2। এখানে 62 আর 65 ডিফারেন্স কত? 3। তাহলে 3:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে অ্যান্সার কোনটা আছে? অপশন এ। বুঝতে কারো অসুবিধা? এইটুকু। নেক্সট, শুনতে পাচ্ছ তো সবাই? আওয়াজ দেবে। নেক্সট, যদি A:B এত হয়, B:C এত হয়, C:D এত হয়, A আর D, আমি বলেছিলাম যে প্রথম অক্ষরের ভ্যালু, আর যদি এই টাইপের অঙ্কে আর লাস্ট অক্ষরের ভ্যালুটা চাই, লাস্ট লেটারের ভ্যালুটা চাই, সেক্ষেত্রে কি করতে বলেছিলাম? ভগ্নাংশ আকারে লিখতে বলেছিলাম। তার মানে কি? 8/11 ইন্টু এটাকে লিখবো 22/25 ইন্টু এটাকে কি লিখবো? 15/28। ব্যাস, কাটাকুটি করবে, অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো, তাহলে 11 দিয়ে 22, ভেরি গুড। 3 5-এ 15, 5 5-এ 25, 4 2-এ 8, 4 7-এ 28। তাহলে উপরে কত আসে? 2 দিয়ে 4, আর 3 4-ই 12। তাহলে 12 লিখলে ওই ভগ্নাংশও যা, অনুপাত করে লেখাও তাই, আর 5 7 35। তাহলে 12/35 হয়ে যা, 12:35 একই বিষয়। অপশন নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে। 43 একটি ফ্রিজ এবং এয়ার কন্ডিশনের মূল্যের অনুপাত 12:21। আবার এদিকে যদি ফ্রিজের মূল্য এয়ার কন্ডিশনের মূল্যের থেকে এত টাকা কম হয়, তাহলে এয়ার কন্ডিশনের মূল্য কত? একদম সিম্পল। তাহলে প্রথমে ফ্রিজ আছে আর এয়ার কন্ডিশন। আচ্ছা, এদের ডিফারেন্স কত আছে? অনুপাতের ডিফারেন্স 9। অনুপাতের ডিফারেন্স 9 আর 41, সেটা ডিফারেন্স কত বলে দিচ্ছে? তাহলে 9 ও আনুপাতিক হারে 9 মানে অ্যাকচুয়ালি কত? 14,670। তাহলে এইবার দেখো অ্যান্সার কি চেয়েছে? এয়ার কন্ডিশনারের মূল্য। তাহলে এয়ার কন্ডিশন মানে দ্বিতীয়টা, তার মানে 21 মানে কত? এই মাইক্রোফোন অফ করবে। 21 মানে কত? তাই 9 মানে যদি এটা হয়, তাহলে 21 মানে কত?
সিম্পল। তার মানে এটাকে আমরা সাজিয়ে লিখলে হবে কি 14,670 বাই 9 আর 21 মানে কত, মানে 21 বাই কত। ব্যাস এইটুকু পরীক্ষার সময় লিখবে, কাটাকুটি করবে, বা তুমি এখানে দেখে নিতে হয়তো কত গুণ আছে সেটা করলেও একই বিষয়। এটা করলে তোমার ছোট হয়ে যাবে। এই যে 3 3 9, 3 7 21 করতে পারবে। 3 দিয়ে এটাকে কাটবে, 3 এ 4 12, রইলো বাকি 2, থাকে কত বলো 26। কথা বলবে, না হলে শিখতে পারবে না অঙ্ক। যখন জিজ্ঞাসা করবো তাহলে 26-এর ভিতরে 3 কবার যাবে, 8 বার যাবে, 3 8 24। তারপরে রইলো বাকি আবার 2, 2 মানে 27, তাই তো? 27 ভিতরে কবার যাবে, 3 9 27, আর এখানে 0 ছিল। তাহলে 7 দিয়ে যদি করি কত হবে, 7 0 0, 7 9 63, একটা মাত্র অপশনে দেখতে পাচ্ছি এটা। লাস্টে 30 আছে, একটা মাত্র অপশনে এটা, তাহলে ওটাই আনসার, আর কিন্তু দেখবো না, ফুল করে দেখতে পারে। এবার নেক্সট 44 দাগে বলছি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন, একজন প্রার্থী এত % ভোট পেল প্রাপ্ত করলেন, আর তিনি এত ভোটে নির্বাচনে হেরে গেলেন। ভেরি গুড, সিম্পল একদম। তবে বিজয়ী প্রার্থী মোট কত ভোট পেয়েছিলেন, তাহলে আমরা আগে পার্সেন্টেজ দেখবো। আচ্ছা, মোট ভোট মানে কত % হয়, 100%। আচ্ছা, একজন যদি 48.5% পায়, আর একজন কত পাবে, এ পেলো 48, তাহলে এ কত পাবে, 51.5 পাচ্ছে। ভেরি গুড। এবার তার মানে জিতলো কে, এই ব্যক্তিটা জিতলো, আর এই ব্যক্তিটা হারলো। এবার কি বলেছে, যে প্রাপ্ত করলেন তার তিনি এত ভোটে নির্বাচনে হেরে গেলেন। তাহলে এখানে কত ভোটে হেরেছি, মানে কত % হেরেছি, দেখো বিয়োগ করলে কত আসছে, 3%। তাহলে 3% হলো। তাহলে এই 3% মানেই হচ্ছে কত, অঙ্কে বলে দিয়েছে হেরেছে 35,744 ভোটে হেরেছে, এটা বলে দিয়েছে। এবার হচ্ছে যে বিজয়ী প্রার্থী মোট কত ভোট, তাহলে বিজয়ী প্রার্থী তো এটা, বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 51.5 ভোট পেয়েছে। ক্লিয়ার হলো এটা। এইবার তোমাকে জাস্ট কাটাকুটি করতে, পয়েন্ট তুলে দাও, নিচে 10 দিয়ে দাও। ভেরি গুড। চলো 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত যাচ্ছে, 3 দিয়ে কাটার আগে এটাকে ছোট করে নাও, আগেই করতে পারো এটা। তাহলে এখানে কত আসছে, 5×50, 1 3 5 103, 5 দিয়ে কাটলাম, এখানে 2 এলো। 2 দিয়ে কেটে বা 3 দুগুণী 6 দিয়ে ডাইরেক্ট, দেখো কোথাও পয়েন্টে নেই, তুমি ডাইরেক্টলি কি করতে পারবে, 3 দুগুণী কত হয়, হয় 6, তুমি ডাইরেক্টলি 6 দিয়ে এটাকে কেটে দাও। 6 দিয়ে কাটলে কত, 5 6 30, রইলো বাকি 5, 57, 57 ভিতরে কত যাবে, 6 9 54, 3 পড়ে আছে 34, 34 ভিতরে কত যাবে, 5 বার যাবে। তাহলে আর কত পড়ে আছে, কত পড়ে আছে, ঠিক করলাম নাকি, পয়েন্টে আসছে নাকি, দাঁড়াও দেখছি। 4 4 8, 5 আর 3 8 8 8 আর 8, হ্যাঁ এটা তো পয়েন্টেই আসবে, 7 তো ভাগ যাবে না, 8 আর 16 আর 7 কত হয়, এত যাবে না ভাগ 3 দিয়ে, এটা হ্যাঁ 515 3 দিয়ে মানে 515, 5 দিয়ে কেটেছি, 5 দিয়ে, দেখো এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, যাচ্ছে না, পয়েন্টে আসছে অ্যান্সার। হ্যাঁ দেখে নাও তো কত আসছে, সামথিংটা নাও, নিয়ে করো, করলে কত আসছে, 3 দিয়ে কাটলে যাবে না, মানে 6 দিয়েও যাবে না, মানে 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে বিভাজ্যের নিয়ম দিয়ে দেখলাম যাচ্ছে না। যাই হোক, আমরা যাই দিই, কত পর্যন্ত গেছিলাম, 6 9 54, এই পর্যন্ত এসেছিলাম। তাই রইলো বাকি কত, 54 মানে 3 34, আবার 5 6 30, 30 আবার থাকবে 4 44, 44 মানে কত, 6 7 42, 7, তাই তো? তাহলে দেখা যাচ্ছে এবার এর সঙ্গে যে 100 গুণ করা হয়, তার মানে কত হচ্ছে, মানে 60 এর তো উপরে চলে যাবে। সেক্ষেত্রে দেখো কোনটা হচ্ছে, এটা তোমাকে একটু ক্যালকুলেশন করতে হবে। পয়েন্ট আসবে, পয়েন্ট সামথিং আসছে। হ্যাঁ, তো 103 এর সঙ্গে এটা গুণ করে দেখো কত আসছে, এক ঘর যাও দিয়ে, আমার পয়েন্ট ছিল মানে 6042, 2 20 আছে 318, আবার 318 আসতেই থাকবে, তো এত ইন্টু এত দিয়ে করলে যেটা অ্যান্সার সেটা আসবে। দেখে নাও একটু তোমরা কত আসছে, দেখো তো কেউ একটু দেখো।
অ্যাকচুয়ালি এটা পয়েন্টে চলে আসছে, কিন্তু পরীক্ষার সময় এই টাইপ গুলো পয়েন্টে আসে না, এটুকু বলতে পারি। না ওটা বলছি না, 0.33 যে ওই শুধু পয়েন্ট মধ্যে রাখো না, গুণ করো কত আসে সেটাই জিজ্ঞেস করছিলাম। 5957.3 ইন্টু 103 আসছে কত, 61 সামথিং আসছে। যাই হোক, এটা একটু মিস্টেক আছে কোথাও, এখানে ডিজিটে মিস্টেক আছে বুঝলে, কোন একটা ডিজিটের হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মিস্টেক আছে, কি মিস্টেক আমি বলে দিচ্ছি। এখানে এই 5-এর জায়গায় এই 4-এর জায়গায় 5 করো তো কত হয় দেখো তো, কত আছে দেখো তো। এইবার ওইটা করলে হয়তো হতে পারে, দেখে নিচ্ছে দাও। 5959 আসবে ইন্টু 103, 100-300, যাই হোক আসছে না, কোন একটা মিস্টেক আছে, যাই হোক ওটা আমার দেখার লাভ নেই। তো প্রসেসটা জেনে রেখো, অঙ্কের ডিজিট ভুল থাকলে অসুবিধা নেই, কিন্তু প্রসেসটা মনে রেখো। তারপর দেখো কি বলছি, 45 832 টাকায় কোনো বস্তু বিক্রি করলে ততটাই লাভ হয় যতটা ক্ষতি হয়, সেই বস্তু এত টাকায় বিক্রি করলে করলে আচ্ছা 50% লাভ অর্জন। এই ক্ষেত্রে ক্রয় মূল্য বের ক্রয় খুবই সোজা, যখন বলবে যত তত, যখন বলবে যত তত বিক্রি করে একটা দাম, একটা বিক্রি করে যত তত, যখন থাকবে একটাতে যত টাকা লাভ, একটা যত টাকা খরচ, এই যত তত যখন থাকবে, তখন কি করি আমরা, এদের যোগফলটা কে 2 দিয়ে যদি ভাগ করি, কি এদের যোগফলটাকে যদি 2 দিয়ে ভাগ করি, কি পাই, ক্রয় মূল্য পাই। কি পাই, ক্রয় মূল্য পাই। তাই যোগ করলে কত হচ্ছে দেখো তো, কত হচ্ছে 1280 টাকা, বাই 2 করলে কি আসবে, ক্রয় মূল্য আসবে, তাহলে কত 640। তাহলে যদি ক্রয় মূল্য অ্যান্সার চাইতো যত তত মানে 640 টাকা হতো, কিন্তু বাবু এখানে 640 চাইনি, 50% লাভ। আচ্ছা 50% লাভ মানে কিন্তু অর্ধেক লাভ, তার মানে কত অ্যাড করবো, 320। এটা বোঝো তো, এটা বোঝো তো ভাই। তাহলে অ্যান্সার কত, 907। 50% মানে কি অর্ধেক, তাই না, 50% অর্ধেক। বা যারা জানো না তাও দেখতে পারো, 640-এর 50% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি, 150%-এ বিক্রি। তাহলে 100 মানে কত, শূন্য শূন্য কাটলে, শূন্য শূন্য কাটলে কাটলে দেখো 4-15-27 শূন্য, হাতে রইল আমার 6, তাহলে 6-15-90 আর 6 96, 960 টাকা। নেক্সট চলো, দুটি স্টেশন এ এবং বি এর মাঝের দূরত্ব বলে দিয়েছে, মানে ডিস্টেন্স বলে দিয়েছে 1450 কিলোমিটার। এ থেকে বি এর উদ্দেশ্যে একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিতে, এবং বি থেকে এ এর উদ্দেশ্যে অন্য একটি ট্রেন মানে বিপরীত দিকে এত গতিতে রওনা হলে, দুটি ট্রেন যখন পরস্পরের সঙ্গে মিলিত হলো, তখন বি থেকে এ এর উদ্দেশ্যে চলতে থাকা ট্রেন মোট কতটা দূরত্ব পার করে নিয়েছিল। তাহলে বি এরটা আমার তোমার অ্যান্সার চাইছে। তাহলে আমরা সিম্পলি এটা করতে পারি, কি করতে পারি, একদম দেখো, তার মানে আমরা প্রথমে বের করব কি, যে তারা কত ঘন্টা পরে মিলিত হলো, মানে কত ঘন্টা পরে মুখোমুখি এলো, এই দিক দিয়ে যাচ্ছে এই দিক দিয়ে এলো। তো এই যে মুখোমুখি এলো বা মিলিত হলো, এর জন্য আমরা কি জানি, মোট ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো এবার রিলেটিভ স্পিড এখানে মাইনাস হবে না প্লাস হবে, বিপরীত দিক হলে কি হয়, প্লাস হয়। তাহলে 60 আর 40 যোগ করলে কত, 100 কিলোমিটার। তাহলে এইটা ভাগ করা মানে কি পাবো, টাইম পাবো, কারণ ডিস্টেন্স কে যখন আমি স্পিড দিয়ে ভাগ করছি কি পাই, টাইম পাই, টাইম পাই। আর সেই টাইমটা পেলাম, আর এই টাইমের সঙ্গে আমার কার দূরত্ব চেয়েছে, বি থেকে এ। তাহলে বি থেকে এ কে গেছে, বি থেকে এ গেছে এইটা, গতিবেগ ছিল তখন 40। তাহলে এইটা ভাগ করে যদি আমি সময় পাই, তার সঙ্গে আমি যদি বি থেকে এ যে গেছে তার গতিবেগটা গুণ করে দিই, তাহলে সে কতটা ডিস্টেন্স গেছিল পেয়ে যাব। বুঝতে পেরেছো, এক লাইনে করছি কিন্তু, বুঝতে পারছো তো, সিম্পল। তাহলে এই শূন্যটা আউট করলাম, এই শূন্যটা আউট করলাম, এই শূন্য আউট, এই শূন্য আউট, রইল বাকি 145 গুণ 4, মানে কত, 4-5-20 শূন্য, হাতে রইল আমার 2, 4-4 16 আর 2 18, আর 4-4-1 5। তাহলে অ্যান্সার এলো 580 কিলোমিটার বি থেকে এতে গিয়েছে। আর যদি চাইতো যে এ থেকে বি, তখন এখানে কত গুণ করতাম, সময়ের সঙ্গে 60 গুণ করতাম। নেক্সট চলো, রমেশকে 4 বছর পরে কোনো কোম্পানিকে এত টাকা দিতে হবে, ভেরি গুড, 4 বছরে ওকে এত টাকা দিতে হবে, চলো তাই হোক। এবার বলছে সে প্রত্যেক বছর এক নির্দিষ্ট অর্থের পেমেন্ট করে সম্পূর্ণ অর্থ দিতে চায়,
যদি সুদের হার 10% হয় তাহলে প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ, এই বার্ষিক কিস্তির পরিমাণ কি করে করতে হয় মৈত্ররঞ্জন মল্লিক, কি শিখিয়েছিলাম? কি শিখিয়েছিলাম বার্ষিক? 4 বছর বলেছে এখানে না, 4 বছর বলেছে। এটা যেহেতু নর্মাল ইয়ার, সেখানে কি করতে হয়, প্রথমে কত, 100, তারপরে 110, তারপরে 120, তারপরে 4 বছর 4 বার লিখতে হবে, 130, 10 করে বাড়বে, তাই না? টোটাল কত হলো? টোটাল কত হচ্ছে? যোগ করো, যোগ করো, যোগ করলে তো হয়ে যাচ্ছে রে বাবা, 460। তাহলে ওই যে 55, 20 ভাগ 460 করতে হবে, ঠিক আছে? মানে 1200 টাকা করে। ক্লিয়ার করে দিচ্ছি এইবার, অনেকে এটা জানে না, আমার ক্লাস করানো আছে, আমার দেখবে যে বোর্ডেই করিয়েছিলাম আমি সম্ভবত। যাই হোক, এই হলো তোমাকে যখন তোমার কিস্তির অঙ্ক, কিন্তু এটা হ্যাঁ সমান কিস্তি, এটা কি সিম্পল ইন্টারেস্টের কিস্তি, কিন্তু এটা এখানে কিন্তু চক্রবৃদ্ধি বলে দেয়নি, তো এটা সিম্পল ইন্টারেস্ট। তার মানে সিম্পল ইন্টারেস্টের কিস্তির ক্ষেত্রে প্রথম বছরে দেখো, লাস্ট বছরে 100 ধরতে হয়, সেই হিসাবেই আমরা দেবো। এই 100টা মেন তোমার ফিচার। দেখো প্রথম যে বছরটা গেল, ঠিক আছে, প্রথম তুমি শুরু করছো কত, 100 দিয়ে, এইটা মাথায় রাখবে। 4 বছরের প্রথম বছরটা কিস্তির ক্ষেত্রে মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এইটুকু মনে রাখবে যে 100 থেকে শুরু, আর যত বছর বলবে তত বছর পর পর লিখবে। এটা হচ্ছে প্রথম বছর, এটা হচ্ছে 110 দ্বিতীয় বছর, তারপরে 120 কত বছর, তৃতীয় বছর, এটা চৌথ বছর। আর এই যে টোটাল হবে, মানে অ্যাকচুয়ালি যদি আমরা পার্ট পার্ট করে করতে হবে এইভাবে আসতো, এই যে টোটাল হবে, টোটালটা কত হচ্ছে, এখানে যোগ করলে 460। আর এই 460 মানেই হচ্ছে এই ভ্যালুটা, মানে মোট টাকার পরিমাণটা, ঠিক আছে? বুঝতে পেরেছি কি বললাম? এই ভ্যালুটা মানে হচ্ছে মোট টোটাল অ্যামাউন্ট দিতে হবে। আর এই 100 হচ্ছে প্রত্যেক মাসের কিস্তি, তার মানে 460 মানেই হচ্ছে তোমার 5520। তাহলে 100 মানে কত করলেই তুমি কি পেয়ে যাবে, তুমি প্রত্যেক মাসের কিস্তি কত করে দিতে হবে সমান হারে পেয়ে যাবে। তাহলে শূন্য কাটা, আচ্ছা শূন্য কেটে দাও, এটাকে যদি কাটো দেখো 12 আসছে, 6 12 72, 2, আর 7 রয়েছে হাতে, 4 এবং 48, আর 7 55, তাহলে 12 আসছে। তাহলে 12 গুণ 100 মানে কত, 1200 টাকা। বুঝতে পেরেছো? সিম্পল একদম, এইভাবে ভেবে রাখবে, কোনো জটিল ভাবে ভাববে না। কিস্তির অঙ্ক অনেকে অনেক ভাবে জটিল ভাবে শেখায়, তুমি এটা যদি মনে রাখতে পারো ভুল হবে না। এটা হচ্ছে সিম্পল ভাবে। আরো আছে যেটা চক্রবৃদ্ধি, সেটা শিখিয়েছিলাম আমি। চলো এখানে দেখো, একটি গাছের উচ্চতা প্রতি বছর 1/8 বৃদ্ধি পায়, তার মানে এটা প্রতি বছর 1/8 বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এটা চক্রবৃদ্ধি হারে হবে। আচ্ছা, সেটার বর্তমান উচ্চতা 24 মিটার হলে এত বছর পর সেটার উচ্চতা কত বাড়ে, সিম্পল একদম, চক্রবৃদ্ধির হারে বাড়বে। তার মানে এবছর 24, একটা জাস্ট বুঝবে, এবছর যদি 24 হয়, সামনে বার 1/8 ভাগ, মানে 8 ছিল 1 বাড়বে, মানে তার টোটাল কত হবে, 9/8 হবে। এটা 1 বছর, তারপরে কি 2 বছর। আচ্ছা, 2.5 বছরের ক্ষেত্রে কি হবে, এর অর্ধেক হবে। 2.5 বছরের ক্ষেত্রে কি হবে, এর অর্ধেক হবে, তাই না? 2.5 বছর মানে কি, 1 বছর, 2 বছর, তারপর তো হাফ বছর। হাফ বছরে কি লিখবো বলো ভাই, 1/8 করে বাড়ে, তাহলে হাফে কত বাড়বে, কথা বলে না। তার 1/16 হয়, 1/16 হয় না? এই হিসেব জানো ভগ্নাংশের, উল্টে গেলে কি হয়ে যাবে, তাহলে দুইটা নিচে উল্টে গেলে তাহলে 1/16 হয়ে যায়, অর্ধেক মানে, পাগল। বুঝতে পেরেছো? কারণ কারণ তুমি 1/8 যদি অর্ধেক করো, মানে হাফ দিয়ে গুণ করো, তো কত আসছে দেখো তো, 1/16 আসছে না? হম, হ্যাঁ। তাহলে 16তে একবার মানে কত লিখবো, তাহলে 16তে 1 মানে লাস্টের বারটা আমরা, তাহলে 9/8 প্রথমবার, দ্বিতীয়বারও 9/8, তারপর তো হাফ বছর। তাহলে হাফ বছর মানে 1/8 হাফ করলে কত হবে, 1/8 ইন্টু হাফ করে দেখা যাচ্ছে আসছে আমার 1/16। তার মানে আমরা লিখবো ইন্টু 17/16 লিখবো। ক্লিয়ার করতে পারলাম এইটুকু? ক্লিয়ার হচ্ছে? চলো, এবার একবারে করতে পারলে, আর তুমি যদি মনে করো পাট পাট করে করবে, করতে পারো, কোনো অসুবিধা নেই তাতেও। এবার দেখো, তাহলে এখানে 8 দিয়ে যদি আমি এটা কাটি কত হবে,
তাহলে 3 হচ্ছে, পয়েন্টে তো আসবে, এটা বুঝতেই পারছি। এটা 3 হবে। এবার টোটাল ওপরে এগুলো তুমি গুণ করো। এটা মোটামুটি কেন চেয়েছে, কারণ জানে এরাও যে পয়েন্টে আসবে, তাই টোটাল গুণ করলে কত হচ্ছে? 9 81, 81 গুণ 3 করলে কত হয়? 243, তাই তো? 243 না? 243 ইন্টু 17 করলে আসছে 4131। এই 4131 আসলো। আর নিচে আসছে 8 লং কত হয়? 128। তাহলে 128 দিয়ে তাকে তোমাকে ভাগ করতে হবে। ভাগ করে দাও, কত আসছে? এই গেলেই কিন্তু তোমার টাইম নষ্ট করে দেবে, অ্যান্সার আসবে 32 পয়েন্ট সামথিং। ঠিক আছে, কত আসছে? 32 পয়েন্ট সামথিং, অপশন নাম্বার এ। ঠিক আছে, তোমরা ভাগ করে দেবে, দেখবে 32 পয়েন্ট সামথিং আসবে। চলো নেক্সট। এবার বলছে সমান দৈর্ঘ্যের দুটি রেলগাড়ি একে অপরের সমান্তরাল লাইনে একই দিকে ক্রমশ 56 কিলোমিটার, একই দিকে বলেছে। আর একই দিকে মানে রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হবে, জাস্ট মাথায় রাখবে। তাহলে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন, দৈর্ঘ্য আবার সমান, দুই ট্রেন একই দিকে ক্রমশ 56 কিলোমিটার/ঘন্টা এবং 46 কিলোমিটার/ঘন্টা গতিতে চলছে। ভেরি গুড। তীব্র গতির রেলগাড়ি অন্য রেলগাড়িকে 36 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটি রেলগাড়ির দৈর্ঘ্য কত? সিম্পল একদম। দেখো ভাই, একদম সিম্পল, কোনো জটিল কিছু নেই। তাহলে রিলেটিভ স্পিডটা কত হচ্ছে এখানে বের করি আমরা। 56, 46, কত? 10। তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। তাই 10 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এখানে বলছে 36 সেকেন্ড। আর আচ্ছা, অ্যান্সার গুলো যদি কিলোমিটারে থাকে তাহলে আমি 36 কে ঘন্টায় করবো, আর না হলে আমরা সেকেন্ডে করবো। আচ্ছা, মিটারে আছে, তাহলে আমাকে কি উচিত করা? আমার সেকেন্ডে আনা দরকার। তাহলে রিলেটিভ স্পিড 10 কিলোমিটার যদি সেকেন্ডে আনতে চাই, কত গুণ করবো? 5/18 গুণ করবো, তাই তো? এটা এলো। আচ্ছা, এটা আসলে বলছে প্রতিটি রেলগাড়ির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, সিম্পল বিষয়। কাটাকুটি করলে কত আসছে? তাই টাইম গুণ করলে কত আসছে? তাহলে 18 2 36, তাহলে 5 2 10, 10 10 কে 100 মিটার। 100 মিটার কি হয়েছে? তাহলে দুটোর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। তাহলে এক একটা দৈর্ঘ্য কত হবে? একটা হচ্ছে স্পেন্সার। দেখো, তাহলে আমরা পেলাম এই যে এটা কিন্তু ডিস্টেন্স পেলাম। দেখো, আমরা কি জানি? এটা স্পিড, স্পিডের সঙ্গে টাইম গুণ করেছি, আর এটাকে মিটার পার সেকেন্ড এনেছি, দেখছি মিটারে অ্যান্সার আছে আর এটা সেকেন্ডে আছে। তাই কিলোমিটার পার আওয়ারকে প্রথমে মিটার পার সেকেন্ড করেছি, তার সঙ্গে টাইম গুণ করলে ডিস্টেন্স পেয়েছি। এই ডিস্টেন্সটা কি? রিলেটিভ ডিস্টেন্স, মানে দুটোর যোগফল। তাহলে দুটোর যোগফল যদি 100 হয়, এখানে বলেই দিস প্রথমে যে সমান দৈর্ঘ্য। তাই সমান দৈর্ঘ্য যদি হয়, দুটোর দৈর্ঘ্য 100 মানে কি? একজনের 50 আর একজন 50, তাই না? তাহলে প্রতিটি রেলগাড়ির দৈর্ঘ্য হবে 50, কিন্তু 100 দেখে অ্যান্সার করবে না, কিন্তু যে 100ই অ্যান্সার। ভুল হয়ে যাবে, অপশনে কিন্তু 100 থাকবে, যদিও এখানে নেই। তারপরে সিঁড়ি ভাঙার অঙ্ক খুবই সোজা। সোজা না? কিভাবে শিখিয়েছিলাম মনে আছে তোমাদের? কোনো মাইনাস রোজ তো কি হয়েছে ভাই, কোনো চাপ নেই। দেখো, আমি কি শিখেছিলাম? যেটা প্লাস আছে প্লাস লিখবে, তাই তো? আর যেটা মাইনাস আছে -2 লিখবে, কোনো অসুবিধা নেই। তারপরে কি আছে? +1 আছে, তারপরে আছে +1, লেখো না, অসুবিধা কি? এবার কি করতে হয় মনে আছে তো, যে ওপরটার সঙ্গে গুণ, আগেরটা যোগ। ওপরটার সঙ্গে গুণ করলে কি হবে? 2 একে 2, আর এই আগেরটা যোগ করলে 3 হবে। এবার এক্ষেত্রে কি করবো? এখানে কিন্তু বিয়োগ করতে হবে ওপরটার সঙ্গে গুণ করে, কারণ বিয়োগ চিহ্ন আছে। তাই 3 দুগুণী 6, 6 থেকে আগেরটা বিয়োগ, কত হবে তাহলে? 3 দুগুণী 6, আগেরটা বিয়োগ, যদি বিয়োগ চিহ্ন আসে তাই বিয়োগ করতে হবে। তাহলে এখানে 4 হবে। এবার দেখো, যোগ আর যোগ করবো, তাই ওপরটার সঙ্গে গুণ আর আগেরটা যোগ। তাই 4 কে 4 আর 3 7। আচ্ছা, তারপরটা হলে আবার এখানেও করবো, তাই 7 কে 7 আর 4 11, 7 আর 4 11। ঠিক লিখেছো তো নাকি? ও সরি সরি, এখানে এই পর্যন্ত ঠিক, এখানে তো 1 নেই। একটু ভুল হলো আমাদের, কারণ এখানে তো 2 আর 3 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো খেয়াল করিনি। যদি 1 থাকতো এগুলো, তাহলে এই পর্যন্ত হলো। এই পর্যন্ত কত এসেছিল? এই পর্যন্ত আমাদের এটা এসেছিল ভ্যালু। এটা ভ্যালু মানে কত? 3/4 নাকি? এই পর্যন্ত মানে কি? 3/4 এসেছিল। আচ্ছা, তাও এখানে পাট পাট করে যদি করে দেখো,
2 একে 2 আর এক 3। আচ্ছা 3 হলো, তাহলে 3/2 উল্টে গেলে কত হবে? 2 মাইনাস কত হয়ে যাবে? 2/3। তাহলে হচ্ছে 3 × 2 = 6, 6 থেকে 2 বাদ দিলে 4, 4/3। আচ্ছা এই পর্যন্ত 4/3 উল্টে যায়, 4/3 এলো, তারপরে প্লাস আছে আবার, তাহলে দেখা যাচ্ছে 1 প্লাস 4/3, মানে 3 × 4/3, তাই তো নাকি? এটা বোঝো? এটা কি বুঝো? ভাই কথা বলতে হবে। একদম, অবশ্যই উল্টাবে, কারণ নিচেই যখন এরকম থাকছে উল্টাবে না। তাহলে এটা কি লিখতে হবে? এখানে লিখবো, উল্টে যায় প্রত্যেকটা, তাহলে এখানে লিখবো 3/4। তাহলে আলটিমেটলি এখানে কত হলো? 3 × 3 = 9/4 হয়ে গেল। 1 প্লাস 9/4, এটাকে ক্যালকুলেশন করলে তাহলে কত আসবে? 4 × 4 এই পর্যন্ত কিন্তু হচ্ছে আমার, 4 × 4 আর 9, 13/4, 13/4 এলো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি শেষ হলো? শেষ হয়নি, কারণ আর একটা পার্ট রয়েছে, এইখানে 2 রয়েছে। তাহলে 13/4 আমরা পেয়েছি, এবার কিন্তু উল্টা হবে, তাহলে 1 প্লাস 2 × 13/4 ছিল, উল্টা লিখে হয়ে যাবে 4/13 হয়ে যাবে। তো এটা যদি হয় তাহলে এখানে 1 প্লাস 4 × 2 = 8/13। তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেশন করলে 13 কে 13 আর 8 কত হবে? 21। তাহলে অ্যান্সার কত আসছে? 21/13 আসলে আমার লাস্টলি অ্যান্সার, অপশন বি। সেই ভাঙা অঙ্ক নিচের থেকে ভাঙতে ভাঙতে করতে করতে কিন্তু যেতে হবে। সিম্পল একদম, কোনো জটিল কিছু নেই, জাস্ট সাবধানতা বশত ক্যালকুলেশনটা করতে, আর কিচ্ছু না। 51 দাগ, 10 জন কর্মচারীর গড় বয়স বলে দিল। আচ্ছা এই 10 জন কর্মচারী গড় বয়স বলে দিল 44 বছর, ভেরি গুড। এদের সঙ্গে আরো 4 জন নতুন কর্মচারী এলো, তাহলে টোটাল কতজন হয়ে গেল? 14 জন হলো। আরো 4 জন নতুন কর্মচারী যোগ দেয়, তাদের বয়সের গড় দাঁড়ায় 50। আচ্ছা তাহলে 50 বেড়ে গেল গড়। 50 কেন বাড়লো? তাহলে প্রত্যেকে যদি 50 50 মানে গড় দাঁড়িয়েছে 50, বাড়লো কত? গড়ে 6 বেড়েছে, দেখো। তাহলে 6 বেড়ে, তাহলে এই 14 জনের বয়স কত বাড়লো? 6 করে বাড়লো। আচ্ছা তাহলে মোট কত বাড়লো 14 জনের? 6 × 14 = 84 বাড়লো, মোট বাড়লো 84 বছর। তাহলে এখন 14 জন, তাহলে মোট বয়স আগে যা ছিল তার থেকে 84 বছর বেশি, মানে আগে কত করেছিল প্রত্যেকে? 44, তার থেকে 84 বছর বেশি মোট। আচ্ছা এবার তাহলে গড়ে কত বেশি? এবার বলছে 4 জন কর্মচারীর বয়সের গড় কত, তাহলে বয়স এই 4 জন যে এলো, এই 84 বছর বেশি কেন হলো বলো তো ভাই? কেন হলো? কারণ এই যে 4 জন এসেছিল তারাই এই 84 বছর এক্সট্রা নিয়ে এসছে, তার জন্যই তো গড়ে প্রত্যেকে 6 করে বেড়ে গেছে। তাহলে আমি 84 কে যদি 4 দিয়ে ভাগ করি কত আসবে? 21 আসবে। তার মানে যে 4 জন এসেছিল তাদের গড় 21 করে বেশি আছে, তাহলে আগে 44 ছিল গড়, আর যে 4 জন এসছে তাদের 21 করে নিয়েছে প্রত্যেকে, তাই প্রত্যেকের গড় দাঁড়ালো কত? 4 আর 1 = 5, 4 আর 2 = 65 বছর কিন্তু তাদের গড় দাঁড়ালো। এটাকে বলে ডেভিয়েশন প্রসেস। একবার শিখতে পারলে ইংলিশে, ম্যাথে বাজিমাত। হ্যাঁ, বুঝলাম না, বলো। হ্যাঁ, ওভাবেও হবে, একই বিষয়, নলেজ রাখতে হবে জাস্ট। 6 জনের দেখো, ও কি করলো? ও বলতে চাইছে এখন তো গড় আছে 50, ভেরি গুড। ওর নিয়মটাও এই ডেভিয়েশন প্রসেস ও করেছে। তাহলে যে 10 জন ব্যক্তি আছে এখন তো গড় বেড়ে গেল 6 করে, তাহলে এই 6 করে এই 10 জন ব্যক্তিরও তো বেড়েছে, তাই না? তার মানে কি ওই 10 জন ব্যক্তিকে যারা এসছে গড়ে 6 করে দান করেছে, তাহলে গড়ে যদি 6 করে দান করে, টোটাল কত দান করলো? ওই 4 জন ব্যক্তি 10 জনকে কত দান করলো? 60 দান করলো। তাই 4 জন ব্যক্তি যদি 60 দান করে, তাহলে প্রত্যেকে কত করে দান করলো? 15 করে দান করলো। তাহলে এই যে গড় আছে তার থেকে বেশি কত? 15 বেশি। তার মানে টোটাল কত হচ্ছে? 65 করে বছর ওই 4 জনের। এভাবেও করতে পারো। আর যারা এটাও বোঝো না তারা কি করবে? দেখো ভাই, 10 জনের মোট বয়স বের করবে, কত হবে? প্রথমে যখন আসেনি 4 জন, 440। এটাও শিখে রাখো, কখন কোনটা কাজে দেবে নিজেও জানবে না। এর সঙ্গে এবার 4 জন যুক্ত হয়েছে, 4 জন যুক্ত হয়েছে মানে কত? 14 হলো।
14 জনের গড় এখন কত? 50 করে। তাহলে 50 করে যদি গুণ করি কত হবে ভাই? 700 হবে, তাই তো নাকি? 700। তাহলে দেখো, তাহলে এই 700 থেকে যদি আমি এই 440টা বাদ দিই, তাহলে যে 4 জন এসেছিল তাদের মোট বয়সটা পেয়ে যাবো, তাই তো নাকি? তাহলে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে 260। 260 হচ্ছে 4 জনের মোট বয়স। এবার আমরা জানি মোট বয়স্ক যখন সংখ্যা দিয়ে ভাগ করি কি পাই? গড় পাই। তাহলে 4 জনের গড় পেতে গেলে 4 দিয়ে ভাগ করবো। 4 যদি ভাগ করি কত আসছে দেখো তো ভাই? 4 6 24 আসছে, রইল বাকি আমার 2, মানে 20, 4 5 20, 65। 3 রকম ভাবে করা যায়, যেটা ইচ্ছা করবে। নেক্সট, একজন ব্যক্তি এক্স থেকে ওয়াই এ যেতে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং ওয়াই থেকে এক্স এ ফিরে আসে 20 কিলোমিটার যাতায়াতের প্রতি ঘন্টা। দেখো, একবার গেল একবার ফিরে এলো, বা অর্ধেক গেল অর্ধেক গেল, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। কি সূত্র জানি? 2xy, গড় গতিবেগ সূত্র, 2xy বাই এক্স প্লাস ওয়াই, তা তো জানি। তাহলে এখন 2xy মানে কি? প্রথম গতিবেগ এক্স মানে 30 কিলোমিটার/আওয়ার, ইন্টু দ্বিতীয় গতিবেগ ওয়াই হচ্ছে কত? যেটা রিটার্ন আসলো 20, আর ডিভাইডেড বাই যোগফল, আর 20 আর 30-এর যোগফল 50। শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 5 6 30 হলো। তাহলে অ্যান্সার কত হলো? 6 2 12, 12 দিয়ে 24 কিলোমিটার/আওয়ার। নেক্সট দেখে নেব। 53 বলছে, 3খানা ছিট কাপড়ের দৈর্ঘ্য যথাক্রমে 1.75 মিটার, 2.5 মিটার, এত মিটার। কোনো অবশিষ্ট না রেখে ওদের সর্বাপেক্ষা কোন পরিমাণ দৈর্ঘ্যের সমান টুকরো করা যাবে? আচ্ছা, একটা জিনিস ভাবো তো, বলেছে কি কোন অবশিষ্ট না রেখে ওদের সর্বাপেক্ষা কোন পরিমাণের দৈর্ঘ্য সমান। সর্বাপেক্ষা মানে কি? সব থেকে বেশি টুকরো। এবার দেখো, সব থেকে বেশি টুকরো করতে গেলে কি করতে হয় ভাই? কি শিখিয়েছিলাম? গসা গসাগু হবে। বলছে কি কোন পরিমাণ দৈর্ঘ্যের সমান টুকরো করা যাবে, বলছে কোনো অবশিষ্ট না রেখে ওদের সর্বাপেক্ষা কোন পরিমাণ দৈর্ঘ্যের সমান সমান টুকরো করা যাবে। সর্বাপেক্ষা মানে কি? তাহলে এদের গসাগু করলে কত আসছে? দেখো ভাই, তারা আমরা এটুকু শিখে গেলাম যে সর্বাপেক্ষা দৈর্ঘ্য মানে যদি বলে সর্বাপেক্ষা সবচেয়ে বড় বৃহৎ বললে আমরা গসাগু করি, আর সর্বাপেক্ষা কম বললে কি করি? লসাগু। তার মানে আমার এটাকে গসাগু করব। তো 1.75, 2.5 সবাইকে ভাগ দেয় 0.25 দিয়ে। সবাইকে ভাগ করা যাবে 0.2 হবে অ্যান্সার এটা। ঠিক আছে। তোমরা যদি মনে করো যে পয়েন্ট নেই, থাক না পয়েন্টের গুলি মেরে, পয়েন্ট পরে থাকলো, তো এটাকে আমরা লিখে দিলাম 250 লিখলাম, সুবিধা হবে। তো আর এর প্রত্যেকটা যেহেতু দুটো সংখ্যা কাট আছে, 275 ভাগ করতে কত সুবিধা। বা তুমি 25ই ধরো না, এটাকে 25ই ধরো না, একটাকে দশমিক তুলে দাও না। আর এটা এটা ও সরি, এগুলো আর দুটো করে, তাহলে এখানে 250 লিখো, সুবিধা হবে। তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করে দেখোই না ভাই, আর একটা কত আছে? 275। তো এইগুলোতে কোন সংখ্যাতে ভাগ যাবে সব দেখলেই বোঝা যাচ্ছে। সেই যে 75 রয়েছে, 50 রয়েছে, 75 রয়েছে, 25, দুটো শূন্য, 75, 50, এগুলো থাকা মানে কার দিয়ে কি দিয়ে ভাগ যায়? 25 দিয়ে ভাগ যায়। 25 দিয়ে যায় ডাইরেক্টলি। তো এটা অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, গসাগু। নেক্সট, বি, কোথায় গেল রে বাবা? দেখো কি বলছে, কদাগ এবার 54। যদি দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং দুটির গসাগু ও লসাগুর গুণফল এত, তাহলে সংখ্যা দুটির যোগফল একদম সোজা করে করা যায়, কিন্তু এখানে যেহেতু যখনই গুণফল থাকবে বা ভাগফল থাকবে তখন এক্স ধরে নেবে, সুবিধা হবে। বলেছিলাম কি না? বলেছিলাম তো নাকি? এক্স ধরলে সুবিধা হবে। তাহলে একটা সংখ্যাকে 2x, পরীক্ষার সময় এগুলো লিখবে না কিন্তু এইভাবে, আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। আর একটা হচ্ছে 3x। আচ্ছা, 2x আর 3x যদি হয়, আমরা একটা জিনিস শিখেছি যে সংখ্যা দুটির গুণফল, তাহলে 2x আর 3x এটা সমান সমান কি হয়? সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। তো এখানে লসাগু ইন্টু গসাগু তো ভ্যালু দেওয়া আছে, সেটাই লিখে দেবো। এটাই হচ্ছে ফান্ডা, আর কিচ্ছু না। এবার দেখো ভাই, 2 দিয়ে যদি এটাকে আমি কাটি, আগে
একসঙ্গে কাটতে পারো, কেটে যাবে আশা করি। 4 আর 3 7 8 7, হ্যাঁ যাবে। তাহলে ডাইরেক্ট 6 দিয়ে কেটে দাও, 3 দুগুণে কত হয় 6, ডাইরেক্ট 6 দিয়ে কাটো, এগুলো শিখবে। 3 দুগুণে 6, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে শিখবে এগুলো। তাহলে এখানে 6 6 36, রইলো বাকি কত আমার 2, 2 মানে 24, 424 মানে 6400। তাহলে এখানে রয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 64 রয়েছে। আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, রুট ওভার হয়ে যায়, পরীক্ষার সময় রুট ওভারটা লিখবে না, ডাইরেক্টলি করবে কিন্তু এগুলো। 6400 মানে দেখো দুটো শূন্য মিলে হয়ে যায় একটা শূন্য, আর 64 কার 8-এর মানে 80, এক্স এর ভ্যালু এলো 80। এবার হচ্ছে সংখ্যা দুটির যোগফল। আচ্ছা, 2x আর 3x এর যোগফল কত হবে, দুটো এক্স আর 5টা এক্স কত হবে, সরি, দুটো এক্স আর 3টে এক্স, তাহলে হয়ে যাবে 5টা এক্স, তাহলে 5টা এক্স, তাহলে 5 ইন্টু এক্স এর ভ্যালু কত 80 পেয়েছি, তাহলে 5 8 40, 400 অ্যান্সার অপশন নম্বর বি। এবার তুমি যদি এখান থেকে মনে করো যে না আমি আলাদা করে বের করো, করতে পারো ভাই। 2x মানে কত, 8 দুগুণে 16, 160, আর 3x মানে 3 8 24, 240, যোগ করে দেখা এবার 80 ইন্টু 5 করলে হয়ে যাবে, সেটাই তো করলাম। ঠিক আছে, চলো নেক্সট দেখি এবার। একটি পরিবারের মোট আয়ের 78% খাই খরচ বাবদ ব্যয় হয়, খাই খরচ না খাওয়ার ক্ষেত্রে ব্যয় হয়, চলো, এবং অবশিষ্ট 178 টাকা বাড়ি ভাড়া দিতে হয়, ব্যয় হয়। পরিবারে আয় কত, সিম্পল একদম, কিছু আছে বলো। দেখো 100% ইনকাম তোমার, সেখান থেকে তুমি ব্যয় করছো কত 78%, তাহলে অবশিষ্ট কত আছে 22%। আর এই অবশিষ্ট 22% কোন কাজে লাগাচ্ছ, সেই কত টাকা অবশিষ্ট, তাহলে আমরা বলতে পারি 22% মানেই কত 187 টাকা। শেষে আয়, তাহলে আয় মানে কত পার্সেন্ট ধরেছি 100, তাহলে 100 মানে কত, সিম্পল, কিচ্ছু নেই। তাহলে এখানে 50 2 100 হয়, এখানে 11 2 100 হয়, 11 দিয়ে কাটলে এটা 17 দেখলেই বোঝা যাচ্ছে, কারণ 1 আর 7 যোগ করলে মিডিলের মান 8 চলে আসছে, মানে 17-র 11 দিয়ে ভাগ। তাহলে দেখো না হলে দেখে নিতে পারো ভাই, যে 11 কে 11, বাকি কত 18 হতে 7, তাহলে 7 এবং 77, তাহলে 17 ইন্টু 50 মানে 517 কত হয় 85, আর একটা শূন্য আছে 850 টাকা অপশন নম্বরে। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, 10 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত এত, যেখানে 10 বছর পূর্বে বয়স অনুপাত ছিল এত, বর্তমানে পিতা পুত্রের বর্তমান বয়স অনুপাত। সিম্পল, আমরা কি করবো, আগেরটা আগে লিখবো, পরেরটা পরে লিখে ক্রস প্রোডাক্ট করে দেবো। তাহলে পূর্বে 10 বছর পূর্বে, এখানে যে বর্তমানে 10 বছর পূর্বেরটা আগে লিখবো, তাহলে 3:1 ছিল, আর পরে 10 বছর পরে দেখা যাচ্ছে ছিল 5:3। এবার দেখবো যে গ্যাপটা কি সেম আছে, দেখো তো গ্যাপটা সেম আছে, তাহলে কোনো ব্যাপার না। তাহলে এদিকে 10 এদিকে 10, তাহলে আরো ইজি হয়ে গেল। এখানে গ্যাপটা কত দেখতে পাচ্ছি, দুজনের গ্যাপ সেম আছে, তাহলে এখানে গ্যাপ রয়েছে 2, তাহলে 2 গ্যাপ, আর এখানে এখানে টোটাল গ্যাপ কত 10 10 20 বছর, তার মানে বলতে পারি 2 মানেই হচ্ছে 20 বছর, 2 মানেই 20 বছর। তাহলে 1 মানে কত 10 বছর। তাহলে এবার অ্যান্সার যাই চাক না করতে পারে, তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স কত হবে, বর্তমানে অনুপাতের সঙ্গে গুণ করলেই পেয়ে যাবে, কত হবে, কিচ্ছু করার দরকার নেই, কি হবে। আচ্ছা দেখো এইবার একটু খেয়াল করবে তুমি, এখানে তাহলে বর্তমান মানে এই মিডিল মানটা, তুমি এইখানটা ধরেও করতে পারো, আগেরটা, তো আমরা সবসময় পূর্বটা ধরেই করবো। তাহলে এখানে 3 10 কে 30, আর ওখানে দশককে, যেখানে 1-এর হলো 10 মানে 10 গুণ কিন্তু 10। এবার এটা তো 10 বছর আগে, তাহলে 10 বছর আগে ছিল বর্তমান থেকে, তাহলে এবার কত হবে 10 অ্যাড হবে, 10 যদি অ্যাড হয় তাহলে কত হয়ে যায় 40, এটা হবে 20, তার মানে কত হচ্ছে 2:1 হয়ে যাচ্ছে, কারণ 20 2:1, 2:1 অপশন নাম্বার এ, মানে 1:2 লিখেছে, একই বিষয়, কোনো ব্যাপার না। চলো নেক্সট, 3a প্লাস এত সমান এত হয় h2b কাম, তোমার জাস্ট এটা ক্যালকুলেশন করতে অ্যান্সার বেরিয়ে আসবে ভাই, এটাই ক্যালকুলেশন করছি, বজ্র গুণন, এই নিচেই কিছু নেই মানে 1 আছে, এটা তো সবার জানা। এর কোনাকুনি গুণ করলে কথা হচ্ছে সবসময় চেষ্টা করে বড় মানটাকে বাদিকে রাখা, তো এইদিকে 3 5 15 এটা বড় হবে, কারণ এখানে 3 ছোট হবে, তাহলে আমি বড়টা এই নিচেরটা আগে আগুন করছি, ওই জন্য তুমি আগে পরে কোনো ব্যাপার না, কিন্তু এটা বড় মান রাখার জন্য বাদিকে এটা আগে করছি। তাই 3 5 15a মাইনাস 5 5 25b, এটাকে বলে বজ্র গুণন। আর এখানে তো 1 মান কিছু নেই, মানে 1 আছে, তো যা আসে তাই লিখে দেবে, জাস্ট ক্যালকুলেটিভ কিছু, তাছাড়া কিছু না। এবার এগুলো কিন্তু পরীক্ষার সময় তাই করবে, ডাইরেক্টলি করবে। দেখো এটাকে এ পাশে রাখবে, বিটাকে এ পাশে রাখবে, তো এটাকে যদি এ পাশে নিয়ে আসি, তাহলে 3টে এ পাশে আসলে কি হয়ে যাবে, 15টার থেকে 3টে বাদ গেলে
12টা এ হয়ে যায় বা 12 এ। এপাশে দেখো 5 বি আছে, কি আছে 5 বি, আর এই পাশে মাইনাস ছিল, ও পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 25টা বি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5টা বির সঙ্গে 25টা বি প্লাস করলে কটা হয়ে যাবে, 30টা বি। এইবার একটু কাটাকুটি করতে পারলে সংখ্যাগুলো কেটে দাও, কোনো অসুবিধা নেই। দেখো 6 2 12 হচ্ছে, এদিকে 5 6 30 হচ্ছে। আর যখনই সমান হয় তখনই উল্টোটা কি হয়, তাদের রেশিও হয়, উল্টো তাদের রেশিও হয়ে যায়। তাহলে 5:2 অ্যান্সার, 5:2 অ্যান্সার। এবার দেখো কেন উল্টে যায়, এবার তোমাদের দেখাচ্ছি। কারণ দেখো a:b মানে a/b করতে হবে, তাহলে a/b যদি করি, এপাশে তো 5 রয়েছে, আর এপাশে গুণাকার মানে ওপাশে কি হয়, ভাগাকার। তো a/b ও যায়, a:2b ও তাই, আর এটা মানে হচ্ছে যে 5:2। এটা এই জন্যই বলি না, এই দেখো 5b সমান 5a, তার মানে উল্টোটা ওদের রেশিও, এই জন্যই বলি বারে বারে। চলো, অমল, বিমল এবং কমল একটি ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করে। অমলের বিনিয়োগ বিমলের থেকে এত টাকা, এবং বিমলের বিনিয়োগ কমলের থেকে এত টাকা বেশি। ব্যবসায় এত টাকা লাভ হয়, অমল কত টাকা পাবে? তাহলে সিম্পল আছে ভাই। দেখো একটি ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেছিল কি, 3 জন, তাই তো নাকি? তখন এক্স ধরেও করতে পারো, এক্স না ধরেও হবে। চলো এক্স ধরে শিখিয়ে দিই, তারপর এক্স না ধরে কি করা হয় সেটাও শিখিয়ে দিতে হবে। তাহলে এখানে সবচেয়ে কম টাকা কে দিয়েছে, বলছে অমলের বিনিয়োগ বিমলের থেকে এত টাকা, এবং বিমলের বিনিয়োগের থেকে কমলের এত টাকা বেশি। তাহলে কমল কম কে, কমল না বিমল? বিমল কম না, না কমল কম? তাহলে কমল হচ্ছে সব থেকে কম। তাহলে এখানে কমল এক্স টাকা, এখানে কমল হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। আর বিমল, আর এদিকে হচ্ছে অমল। চল, এবার বলছে দেখো, সব থেকে অলওয়েজ আমি একটা কথা বলি, যে যখনই দেখবে গালাখানি শূন্য আছে, প্রত্যেকে শূন্য আউট করে দাও। তাহলে এখানেও 3টে শূন্য আউট করে দেবো, এই 3টে শূন্য গায়েব করে দাও, বুঝেছো? এখানেও 3টে শূন্য গায়েব করে দাও, এখানেও 3টে শূন্য গায়েব করে দাও। বলেছিলাম তো নাকি বিনিয়োগের গুলো, বলেছিলাম। তাহলে ইজি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এবার দেখো, তাহলে দেখা গেল চার বেশি, কে বেশি, অমলের বিনিয়োগ বিমলের থেকে 4 বেশি। তাহলে বিমলের থেকে 4 বেশি অমলের বিনিয়োগ। আচ্ছা, আর যে বিমলের বিনিয়োগ কমলের থেকে 5 বেশি, তার মানে এটা হয়ে যাচ্ছে বিমল হচ্ছে x+5, কমলের থেকে 5 বেশি। এইবার দেখো ভাই, বিমলের থেকে অমল আরো 4 বেশি, তাহলে টোটাল কত বেশি, x+9 বেশি। তাহলে এদের যোগফলটা করলে কত হচ্ছে, 3টে x +14, 9 × 5 = 14 হয়ে যাবে। আর এইদিকে আসে কত ছিল তোমার যোগফল, টোটাল 50, এই যে। এই জন্য শূন্যগুলো ক্যালকুলেশন করে আউট করতে সুবিধা। তাহলে এ পাশে +14, পাশে -14 হয়েছে, তাহলে -14 থেকে 36 হয়ে যাবে। তাহলে x সমান সমান 12। তাহলে x এর ভ্যালু কত, 12। x এর ভ্যালু যদি 12 হয়, তার মানে কমল দিছিল 12 টাকা, বিমল দিছিল 17 টাকা, আর 9 বেশি অমল কত দিয়ে কত দিছিল, 12 আর 9 21 টাকা। তাহলে এই হলো ওদের রেশিও। রেশিও পেয়ে গেলে, বা রেশিও অনুযায়ী তারা লাভ পাবে। তাহলে টোটাল কত হলো, রেশিওর টোটাল, বলো ভাই, 3 × 36, 9 × 5 = 14, কত, 50। এটা বলেই দিয়েছে অঙ্কে, 50 বিনিয়োগ টোটাল। তাহলে 50 মানেই হচ্ছে এইটা, 35,000 টাকা। এই 50 বিনিয়োগ হিসাবে টাকা লাভ হয়েছে 35,000 টাকা। এর অমল কত পাবে, অমল তো বাবু পেয়েছিল কত, 21। এগুলো না করলেও হতো, শুধু এটা করলে হয়ে যেত। তাহলে 21, 21 মানে কত, 21ই লিখবি। এবার কাটাকুটি করলে অ্যান্সার, শূন্য কাটো, শূন্য কাটো, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 × 7 = 35, দুটো শূন্য। তাহলে এখানে কত, 7 × 7, 7 × 2 = 14, আর দুটো শূন্য, 14,700 টাকা। অপশন নম্বর ডি। বুঝতে পারো অসুবিধা? এবার এটাকেই শর্টকাট কি করে করা যায়, এক্স না ধরে কি করে, দেখো 3টে শূন্য প্রথমেই তো গায়েব করবে, সুবিধা হবে। এবার দেখতে পাচ্ছি এখানে আমরা সমান করে নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশি কত, 5 বেশি, ভেরি গুড। আবার এর থেকে আরো কত বেশি, আরো 4 বেশি, মানে টোটাল কত বেশি, 9 বেশি। তো কি করবে, এই বেশিটাকে আউট করে দাও, বেশিটাকে আউট করে দাও টোটালের থেকে। তাই টোটালের থেকে বেশিটাকে আউট করে দিলাম, তাহলে বেশিটা আউট করে দিলে কত পড়ে থাকছে, 36 পড়ে থাকে। এই 36টা সমান ভাগে, এই 36 পর্যন্ত ওরা সমান ভাগ, মানে 12 করে পাচ্ছিল।
36টা কিন্তু সমান ভাগ, 12 করে পাচ্ছে, কিন্তু এইবার এখানে আনসার কোনটা চেয়েছে? অমল চেয়েছে, তাহলে অমল তো 9 বেশি এর থেকে, তো সমানের থেকে 9 বেশি, তাহলে 12 থেকে যদি 9 বেশি করি কত হবে? 21। তাহলে 50 মানে এইটা, 21 মানে কত? বুঝতে পেরেছো? যারা একটু অ্যাডভান্স বোঝো ক্লিয়ার হয়ে যায়, না হলে এক্স পন্থা তো আছেই ভাই। নেক্সট এর দিকে আমরা এগাবো। 16 জন চাষি 30 দিনে একটি মাঠে বীজ বপন করতে পারে, 20 জন চাষি কতদিনে সেই মাঠে বীজ বপন করবে? এক্ষেত্রে মনে রাখতে হবে কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে লিখতে হবে, আর বাদ বাকি কাটাকুটি করতে করে চলে যাবে। তাহলে 16 জন ব্যক্তি 30 দিনে একটি বীজ বপন মাঠে বীজ বপন করছে, সমান সমান 20 জন চাষি কত দিনে সেই মাঠে বীজ বপন করবে? তাহলে কতদিন মানে এক্স দিনে ধরে নাও, দেখতে পাওয়ার জন্য। শূন্য কাটো, শূন্য কাটো, 2 দিয়ে কাটলে 8 2 16, তাহলে রইল বাকি কত? 3-24। জাস্ট কাজের পরিমাণ আর টাকার পরিমাণ নিচে, তো এখানে কাজ টাকার পরিমাণ কিছুই বলে যায়নি, জাস্ট ওপর উপরে গুণ করে দাও, পরের শর্ত পরে, আগের শর্ত আগে লিখে দাও। ষাট দাগ। এখানে কি বলছে? এ একটি কাজ 20 দিনে, বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি কাজটি 9 দিনে করার পর চলে যায়। এটা চলো, তাহলে 9 চলে গেল, তাহলে বাকি কাজটি কত দিনে? কিচ্ছু না। আগে কি করবে? আমরা আগে লসাগু করে তাদের এফিসিয়েন্সি এবং মোট কাজের পরিমাণটা করে নেব। তাহলে 20 আর 12 লসাগু কত হবে বলো? 20 আর 12 লসাগু একদিন মুখস্থ হয়ে যাওয়ার কথা 60 হবে। 60 যদি হয়, 3 20-তে 60 হয়, আর 5 12-তে 60 হয়। তার মানে এ পার ডে বা প্রতিদিন কাজ করে 3 ইউনিট, বি করে 5 ইউনিট। ভেরি গুড। এর বলছে বি কাজটি 9 দিন করার পর চলে যায়। আচ্ছা, বি যদি 9 দিন করার পর চলে যায়, তাহলে ওই 9 দিন তো এরা একসঙ্গে কাজ করেছিল, করেছিল কিনা? বি 9 দিন কাজ করার পর চলে যায়, তাহলে ওরা একসঙ্গে তাহলে করেছিল নিশ্চয়ই। তাই যদি একসঙ্গে করে, এখানে কি একসঙ্গে করে বলেছে? বলেনি, তার মানে একসঙ্গে করেনি। তাহলে বি 9 দিন করে চলে গেছে। আচ্ছা, বি যদি 9 দিন করে চলে যায়, তাহলে বি কদিন করে? একদিনে 5 করে, তাহলে 9 দিনে কত করবে? 5 9 45। এগুলো কিন্তু পরীক্ষা হচ্ছে লিখবে না, জাস্ট 45 লিখবে বিয়োগ করলে, তাহলে 45 যদি বিয়োগ করে কত হয়? 15। তাহলে এই 15 ইউনিট কাজ পড়ে আছে, সেই কাজটা কে করবে এবার? এ করবে। তাহলে এ তো করে 3 ইউনিট করে, তাহলে এ যদি 3 ইউনিট করে প্রত্যেক দিন করে, তাহলে 15 ইউনিট করতে কদিন লাগবে? এ বলে 3 5 15, মানে আর 5 দিন লাগবে। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। অঙ্ক বুঝবে, সুন্দর করে অ্যান্সার করবে, অঙ্ক নট ভাই বিগ প্রবলেম। একজন ব্যক্তি তার বাড়ি থেকে গন্তব্যে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলেন এবং সেখান থেকে 10 কিলোমিটার পার ঘন্টা গতিতে ফিরে এলেন, পুরো যাত্রার গড় তো একটু আগে শিখলে 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে 15 ইন্টু 10 একই অঙ্ক, আর যোগ করলে হবে কত? 25। 5 5 25, 3 5 15, 5 2 10, তাহলে হলো অ্যান্সার 3 2 6, 6 দিয়ে 12 কিলোমিটার পার আওয়ার। এই টাইপের অঙ্কে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে যতগুলো অঙ্ক এসে অ্যান্সার হয় 12, নাই 24, নাই 48, এই তিনটেই এসে যাও, অ্যান্সার আসে এই তিনটে। আর যাই হোক, একটি ট্রেন একটি সিগন্যাল পোস্টকে 15 সেকেন্ডে, আচ্ছা একটা ট্রেন যখন সিগন্যাল পোস্টকে অতিক্রম করে, ট্রেন তার কোন মানে কোন দৈর্ঘ্য যাচ্ছে? ট্রেন জাস্ট তার নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করার সক্ষমতা রাখছে, তাই না? এবং 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম, কারণ প্ল্যাটফর্মকে যখন যাচ্ছে নিজের দৈর্ঘ্য তো যাচ্ছেই, সাথে সাথে আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাবে। চলো সিম্পলি আমরা করবো এই জন্য। দেখো, তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যেতে কতটুকু টাইম ব্যয় করলো? আচ্ছা, আর প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেন তার নিজের দৈর্ঘ্যও যাবে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও অতিক্রম করবে। তাহলে আমরা তো একটু আগে শিখে এসছি, জেনে আসলাম, ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা যাওয়ার জন্য 15 সেকেন্ড ব্যয় করে দিয়েছে। আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যখন যাবে, ট্রেন নিজের দৈর্ঘ্যও যাবে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাবে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তো 100। তাহলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যের জন্য যদি 15 সেকেন্ড ব্যয় করে ফেলে 25 সেকেন্ডের মধ্যে, যেটা বলে দিয়েছে অঙ্কে, তাহলে এই 25 সেকেন্ডের ভিতরে 15 সেকেন্ড ব্যয় মানে আর ক সেকেন্ড পড়ে আছে? তাহলে এই 10 সেকেন্ডে বাকি দূরত্বটা গেছে, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা গেছে। এটা কি বুঝো? সিম্পল একদম। তাহলে গতিবেগটা ইজিলি পেয়ে যাও। গতিবেগ কত? 10 দিয়ে ভাগ করলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে আর গতিবেগ। তাহলে ট্রেনটি কত লম্বা? এই তো পেয়ে গেছিলে, ট্রেনটা নিজের দৈর্ঘ্য আছে 15 সেকেন্ডে, তাহলে 10 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয়, তাহলে 15 দিয়ে গুণ করলে 150 মিটার হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য। কে কে বুঝতে পাওনি? যে যে বুঝতে পারেনি তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই, যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটাও যায়, এটা ক্লিয়ার নেই তাদের। আর পোস্ট কে অতিক্রম করা বা গাছকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা, এটা যদি ক্লিয়ার থাকে ওটাও ক্লিয়ার হবে। বুঝতে পেরেছো কিনা বলো? না বললে কোথায় বুঝতে পারি জিজ্ঞাসা করে বলে দেবে। চলো।
নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার। আচ্ছা, স্রোতের প্রতিকূলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অলওয়েজ আমি কি বলেছিলাম ভাই? এই টাইপের অঙ্কের 1 মিনিট দাঁড়াও তো, একটা মিনিট জাস্ট, একটা minute। তো এই নৌকা স্রোতের অঙ্ক দুনিয়ার সোজা, সব থেকে সোজা। শুধু মাথায় রাখতে হবে কিলোমিটার পার আওয়ারে তোমার গতিবেগটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, বেশ ভালো কথা। তা 10 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 1 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 60 মিনিটে কত যাবে? এটার কত গুণ? 6 গুণ। তাহলে এর 6 গুণ হবে, তার মানে কত? 6 কিলোমিটার যাবে। 6 কিলোমিটার যাবে, ভেরি গুড। তাহলে 1 ঘন্টায় 6 কিলোমিটার পেলে, এটা কিসে? নৌকা স্রোতের অনুকূলের বেগ। তাহলে অনুকূলের বেগ পেলাম কত? ঘন্টায় 6 কিলোমিটার পার আওয়ার, ভেরি গুড। চলো নেক্সট যাবো। প্রতিকূলে 20 মিনিটে যাই, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় নিজেরাই যে মুখোমুখি করতে পারবে। 20 মিনিটে 1 যাচ্ছে, তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টায় করবো কত, কত গুণ? 3 গুণ। তাহলে এখানেও 3 গুণ হয়ে যাবে, এই 3 যাচ্ছে। তাহলে অনুকূল গতিবেগ পেলে 6, আর প্রতিকূলের গতিবেগ পেলে 3। স্থির জলে নৌকার গতিবেগ, তা স্থির জলে নৌকার গতিবেগ সূত্র কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তার মানে 9/2, আর 9/2 মানে কত? অপশন সি, 4.5। এতটা সোজা এই অঙ্কটা, কিন্তু অনেকে মুখোমুখি করে দেবে। পারবে না মুখোমুখি করতে? অবশ্যই পারবে। 10 মানে যদি 1 কিলোমিটার, তাহলে এবার 60 মিনিট মানে 10-এর কত গুণ? 6 গুণ, মানে 6 কিলোমিটার যাচ্ছে। 20 মিনিটে 1 যাচ্ছে, 3 × 7 মানে 3 কিলোমিটার যাচ্ছে। তাহলে অনুকূল পেলে 6, আর এদিকে পেলে 3, তাহলে 6 আর 3 9, 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? পেয়ে যাবে 4.5। ওটা হচ্ছে নৌকা। আর স্রোত বললে কি করতাম? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, সেক্ষেত্রে অ্যান্সার কত হতো? 1.5 হতো। চলো নেক্সট। প্রতি লিটার এত টাকা দরে এত লিটার কতটা জল মেশালে দুধের মূল্য এত টাকা? কিছু আছে বলো এই অঙ্কটা? কিছু আছে? তুমি অ্যালিগেশন করবে না এমনি করবে? চলো অ্যালিগেশন করে দেখা যাবে। তাহলে অ্যালিগেশন করবো। অ্যালিগেশন মানে কি? ওই যে বললাম, একদিকে আমি মেশাচ্ছি দুধ, ক টাকা দাম? 3.5 টাকা। আর একদিকে মেশাচ্ছি জল, জলের দাম কত? 0 টাকা, কোনো দাম নেই। টিউবওয়েলের জল ভরে। আর এই দুটো যখন মিক্স হলো, তখন তুমি বিক্রি করছো ক টাকা? ওই যে বললাম, দুটো মিলে যখন হবে 2 টাকা। এখানে -2 কেন হবে? ও হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে মানে কত? সরি, 2 টাকা হ্রাস পেয়েছে, তাহলে 3.5 টাকা ছিল, তাই 2 টাকা হ্রাস পেলে কত হবে? 1.5 টাকা। 1.5 টাকা। এইবার তুমি বিয়োগ করো, 0 আর 1.5 ডিফারেন্স কত হবে? 1.5 হবে, লেখো 1.5। আর এখানে 3.5 থেকে 1.5 বাদ দিলে কত হবে? পাশে পাশে মিলে গেলি 0, আর এদিকে হচ্ছে পয়েন্ট। আচ্ছা, 11 কত? 2, 2 তো একটা এরো পয়েন্ট তুলে দাও, এরো পয়েন্ট তুলে দাও, তার সুবিধা হবে। তাহলে এখানে দেখো 3 × 5 = 15, আর এইদিকে হচ্ছে কত? বলো ভাই। 4 × 5 = 20। কত এলো? এই মাইক্রোফোন অফ করবে। আচ্ছা ভাই, এইখানে ঠিকঠাক আছে তো সব? দেখো তো, এত টাকা দরে 40 লিটার দুধে, আচ্ছা, কতটা জল মেশালে দুধের মূল্য 2 টাকা লিটার প্রতি হ্রাস পাবে? আচ্ছা, 2 টাকা যদি হ্রাস পায়, আচ্ছা ঠিকই তো আছে। 40 লিটার দুধ ছিল টোটাল, 40 লিটার দুধ ছিল। হ্যাঁ, 4 মানে 40, 3 মানে 30, এটা তো ঠিক আছে, বুঝলাম ভাই। কিন্তু এখানে তো এটা ছিল জল। আচ্ছা, 3 মানে 30, এত লিটার জল মেশালে দুধের মূল্য 2 টাকা লিটার প্রতি হ্রাস পাবে, তাহলে কত হচ্ছে? অ্যান্সার 4 মানে 40, আর 3 মানে 30 এখানে। আচ্ছা, এখানে তাহলে জল মেশালে দুধের মূল্য কি ছিল? প্রতি লিটার এত টাকা ধরে 40 লিটার দুধে কত জল আর মেশাচ্ছে? দুধ, তাহলে জল মেশাচ্ছে কত? অ্যাকচুয়ালি এটা একটু এইভাবে, 40 লিটার দুধে কতটা? আচ্ছা, এই হিসেবে 30 আছে। এটা তো জল, তাই না? এটা দুধ কিন্তু, আমি হিসাব করছি। 2 টাকা হ্রাস পেয়েছে। না না, উল্টায় না বাবু।
ওই জন্যই তো বলছি দামের উল্টো পরিমাণ হয়, এখানে উল্টাই না, আমি সেটাই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। 3 মানে 40, 4 মানে কত, কিন্তু এরকম করলে তো পয়েন্টে আসবে অ্যান্সারে বাবা। দেখছি আর একটা অন্যভাবে দেখি। ঠিক আছে ভাই, অন্যভাবে দেখাচ্ছি। এটা একটু মিস্টেক আছে। দুধের কতটা জল মেশালে দুধের মূল্য 2 টাকা লিটার প্রতি, 2 টাকা লিটার প্রতি হ্রাস পেয়ে যায় রে বাবা। 2 টাকা যদি হ্রাস পেয়ে যায় তাহলে 3.5টার থেকে 2টা বাদ দিয়ে তো দামটা দাঁড়াচ্ছে, বুঝতে পারলো না তুমি? -2 কেন লিখবে তুমি? এখানে দুধের মূল্য 2 টাকা বলেনি রে বাবা। এখানে কি বলেছে, জল মেশালে দুধের মূল্য 2 টাকা লিটার প্রতি হ্রাস পাবে, তাহলে 3.5 টাকা দাম ছিল, 2 টাকা হ্রাস পেয়েছে, মানে এখন কত? বুঝতে পেরেছো? হ্যাঁ। তো এখন 1.5 টাকা দাঁড়িয়েছে তো। কিন্তু 2 লিখলে তো হবে না। অ্যান্সার হয়তো হচ্ছে কিন্তু হবে না, সেটাই বলছি। এখানে এই হ্রাস কথাটা, এই যে প্রতি লিটারে হ্রাস পাবে এই কথাটাই ভুল হয়ে গেছে, শুধু 2 বললে ঠিক ছিল। দেখো এইবার আসছি, যে এই অঙ্কটা ভুল আছে কোথায় বা কি আছে, এইভাবে করলেও বুঝতে পারবে। দেখো, তো 40 লিটার দুধ ছিল, তাহলে সেটার দাম দাঁড়িয়ে তখন দাম ছিল কত, 3.5 টাকা। ঠিক আছে, এবার তুমি বিক্রি করছো 1.5 টাকা করে। 1.5 টাকা করে যদি বিক্রি করো তাহলে ক টাকায় সেটা, মানে কত লিটারে দাঁড়াবে এটা পেয়ে যাবো আমরা। এটা কি টোটাল দাম, আর টোটাল দামকে এখনকার দাম দিয়ে ভাগ করবো। তো টোটাল মানে প্রত্যেক কেজি দিয়ে ভাগ করছি, তাহলে প্রত্যেক কেজি যদি ভাগ করি, কি মানে প্রত্যেক লিটার দিয়ে যদি ভাগ করি, তাহলে কি পাবো, মোট কত লিটার দুধ মানে মেশানোর পরে কতটুকু বিক্রি হয় সেটা পেয়ে যাবো। এটা বোঝো তো নাকি? এবার বলো না অঙ্কটা ভুল আছে? এটা যদি আমরা করি, সেক্ষেত্রে দেখো দেখাচ্ছে 3 × 5 = 15, 5 × 7 = 35, মানে 4 × 7 = 28, 280/3 হবে অ্যান্সার। অঙ্কটা মিস্টেক আছে ভাই, ঠিক আছে? এটা বোঝো তো তুমি? সবাই বোঝো তো নাকি? হুম। এটা 2 টাকা হ্রাস না বলে এখানে যদি 2 টাকা প্রতি লিটার হ্রাস না বলে যদি বলতো দুধের মূল্য জল মেশালে দুধের মূল্য 2 টাকা হয়, কি 2 টাকা হয়, সেক্ষেত্রে অ্যান্সারটা মনে হয় চলে আসবে। দেখি তো আসছে কিনা। 3.5 জিরো, আর এখানে হচ্ছে 2 টাকা যদি করি, আসছে কি দেখি তো। এটা আসছে কত, 1.5 আসছে, এটা আসছে 2, তাহলে 20, হ্যাঁ এটা আসছে। এইটুকু ভুল আছে, হ্যাঁ? এই লেখাটুকু শুধু জাস্ট কেটে দাও, অ্যান্সার ঠিক হয়ে যাবে। তাহলে তোমার এখানে 4 × 5 = 20, আর এখানে 3 × 5 = 15। না হলে কিন্তু যেভাবে অঙ্কটা দিয়েছে, সেক্ষেত্রে অ্যান্সার দাঁড়াবে কিন্তু ভাই 280/3। 280/3, এটা কি বলতো, 280/3 হচ্ছে মোট লিটার, সেখান থেকে 40 বাদ দেবে, তাহলে এটা আমি করে দেখাচ্ছি। তো 280 থেকে 3 দিয়ে ভাগ করলে কত হয় বলতো? 280/3, 93 পয়েন্ট সামথিং মাইনাস 40, তার মানে 53 লিটার জল হয়েছে সেক্ষেত্রে। ভুল আছে ওটা, হ্যাঁ। যাই হোক, তো এটা হ্রাসের পরে দাম দাঁড়াচ্ছে, জল মেশালে দাম দাঁড়াচ্ছে প্রত্যেকটা 2 টাকা করে। একটু ভুল আছে, এবার অ্যালগেশন করো, দেখবে চলে আসছে ইজিলি ভাই, যে 4 × 5 = 20, 3 × 5 = 15। এইবার দেখো এই 4 মানেই দুধ, এই যে দুধের জায়গায় দুধ আসছে, আর দুধ মানে 40 লিটার, আর 3 মানে কত, 3 মানে কত হয়ে যায় তাহলে 30 হয়ে যাবে, 30 লিটার জল হয়ে গেল। ক্লিয়ার? এইবার দেখো এই 2 ধরে তোমাদের আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখো আগে দাম ছিল, প্রত্যেকটার দাম ছিল 3.5 টাকা করে, আর সেই দুধ ছিল 40, এই মোট টাকা। আর সেই টাকাটাকেই কি করছে এখন, বিক্রি করছে 2 টাকা করে। তাহলে 2 টাকা করে যদি হয়, 2 দিয়ে ভাগ করলে কত আসছে? এই পয়েন্ট তুলে যে 10 লিখতে পারো, অসুবিধা নেই। 4×10 = 40, এখানে 2 দিয়ে কাটলে এখানে কত আসছে ভাই, 2 আসছে। দেখো 35 70 লিটার টোটাল হয়ে গেল। তাহলে এখন টোটাল তুমি বিক্রি করছো ক লিটার, 70 লিটার বিক্রি করছো। বুঝেছো? তাই 70 লিটার দুধ যদি তুমি বিক্রি করো, 40 লিটার দুধ ছিল, এখন 70 লিটার হয়ে গেল, তাহলে 30 লিটার কোথার থেকে এলো? নিশ্চয়ই তুমি কি মেশালে, জল মেশালে। এইগুলো কিন্তু যারা বোঝে এইভাবেই করবে, অ্যালিগেশন করার থেকে এরা এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা কি বোঝো তোমরা? এটা কিন্তু সোজা, কিভাবে হচ্ছে দেখো, আরেকবার ক্লিয়ার করছি আমি। দেখো, এখন 3.5 টাকা করে দুধ, টোটাল কত হয়ে যাচ্ছে, এইটা গুণ করলে টোটাল হয়ে যাচ্ছে, আর এই টোটাল দামটা এই আছে,
এবার এইখান থেকে ইজিলি আমরা এটা করতে পারি যে, দেখাচ্ছি কি বলতে চাইছি। ওই 40 লিটারের দাম টোটাল দাঁড়াচ্ছে আমার 3.5 ইন্টু 40 টাকা। ঠিক আছে ভাই, তাহলে 2 টাকা যখন হবে কত, এটা হচ্ছে বক্তব্য। তাহলে এই টাকাটাই তো ভাগ হচ্ছে এই 2 টাকা করে, কারণ জলের তো আর দাম নেই, আছে কি? জলের কি দাম আছে? না, তাহলে মোট দাম তো আগেও যা ছিল মেশানোর পরেও তো সেই দুধের দাম তো সেই একই থাকছে না, মোট দাম। খরচ কি আর হচ্ছে তোমার জল মেশানোর পরে? হচ্ছে না, কিন্তু তোমার দামটা কম বিক্রি করছো। দেখা যাচ্ছে 70 লিটার এগে দাঁড়াচ্ছে, আর এই 70 লিটার মানেই তুমি 30 টাকা ঘাপলা, 30 ঘাপলা মেরে দিয়েছো, 30 লিটার ঘাপলা মারছো। এটাই হচ্ছে বিষয়। চলো নেক্সট, এটা কনসেপ্ট ক্লিয়ার রাখো, বুঝতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, পঁয়ষট্টি দাগ। কিছু টাকা সরল সুদের হারে 5 বছরে 5200 টাকা এবং 7 বছরে এত টাকা হয়, তাহলে বাৎসরিক সুদের হার কত? এটা তো পারবে নাকি? তো সবসময় বড়টা আগে লিখবে। তাহলে 7 বছরে হচ্ছে 5680 টাকায় দাঁড়িয়েছে, 5 বছরে যে অ্যামাউন্টটা ছিল 5200 টাকা। তাহলে এই যে 2 বছরের গ্যাপে অ্যামাউন্টের গ্যাপ কত দাঁড়ালো? 480। তাহলে 1 বছরে কত টাকা দেখা যাচ্ছে বাবা? 200, 240 টাকা। তাহলে প্রত্যেক বছরে সুদ দেখা যাচ্ছে কত টাকা? 240 টাকা। এইবার দেখো, আমি এখান থেকে ইজিলি কি করতে পারি, আসলটাকে বের করতে পারি, কারণ আসলের উপরে আমি প্রত্যেক বছরটা চাপিয়ে দিয়ে 100 দিয়ে গুণ করলে সুদের হার চলে আসবে। তাহলে এখানে আমার বের করতে গেলে এই যে 5200 টাকার মধ্যে কত টাকা সুদ হয়েছে বের করতে হবে। তো 1 বছরে যদি 240 টাকা হয়, তাহলে 5 বছরে কত? 24-এর অর্ধেক 12, মানে 1200 টাকা। 1200 টাকা, তাহলে 5 বছরে দেখা আছে 1200 টাকা সুদ। 1 বছরে 240, মানে ভেরি গুড। 1200 টাকা যদি সুদ হয়, 1200 টাকা যদি সুদ হয়, তাহলে এইখান থেকে 1200 বাদ দিলে আমার কত থাকছে? তাহলে 4000 টাকা আমার আসল। তাহলে 5200 টাকার মধ্যে 4000 টাকা হচ্ছে আমার আসল টাকা। তাই 4000 টাকা আসল টাকা, এই আসলের উপরে প্রত্যেক বছর সুদ হচ্ছে কত? 240 টাকা। 240 টাকা যদি প্রত্যেক বছরের সুদ হয়, শতকরাই কত, না 100-এ কত করলেই পার্সেন্টেজ? দুটো শূন্য গায়েব, দুটো শূন্য গায়েব, একটা শূন্য আউট, একটা শূন্য আউট, 4 6 24, 6%, অপশন নাম্বার ডি। নেক্সট দিকে এগাবো। কতগুলো দিছি বাবা, অঙ্ক কই, অঙ্কগুলো শেষ হবে, তারপরে দেখি। আচ্ছা, সরল অঙ্ক, এটা পারবে আশা করি, সবাই পারবে না? আগে এই পার্টটা করবে, আগে কি করবে, এই পার্টটা কি করে করব, 1 + 1/2 করলে কত হবে? 1 + 1/2 করলে কত হবে? তাহলে এখানে 2 × 2 = 3/2। তো এইটুকু ক্যালকুলেশন করলে আমার আসছে 3/2, যেটা শরীর ভাঙা অঙ্কটা উল্টে দিচ্ছে। তারপরে দেখো, 1 + 1/3 মানে কি, উল্টে গিয়ে যাবে, জাস্ট কি হবে, 2/3 হয়ে যাবে। এটা বোঝো তো? নাহলে দেখিয়ে দাও, 1/3/2। আর যার আগে ভাগ চিহ্ন হয় গুণাকার, সরি, গুণাকারে লিখতে গেলে কি হয়ে যাচ্ছে, এটাকে গুণাকারে লিখতে গেলে কি লিখি, 2/3 উল্টে যায়, তাই না? তাই 3/2 থেকে আমি 2/3 লিখেছি। এবার এটাকেও ক্যালকুলেশন করলে কত আসছে আমার, 3 × 3, 3 × 2, এই যে 3 × 3, 3 আর 2, 5, 5/3। তাহলে এত পর্যন্ত ক্যালকুলেশন করলাম, কত আসলো, 5/3 এলো। ভেরি গুড। আবার ভাগ আছে মানে উল্টে যাবে, তাহলে 1 + 3 সিঁড়ি ভাঙা অন্তরা ভেঙে দিয়েছে, তাহলে কত হবে এটা, 5 × 5, আর 8/5। আবার 1 ভাগ মানে উল্টে যাবে, তাহলে 5/8 অ্যান্সার, অপশন নাম্বার ডি। ব্যাস, সরল অঙ্ক থাকছে ইদানিং কালে পরীক্ষায়, কিন্তু তোমরা ভুলভাল ভাগভুগ করে আসছো। বর্গমূল এগুলো খুবই সোজা, শেখাচ্ছিলাম সূচকের টাইপের ওখান থেকে। আচ্ছা, এক্ষেত্রে তোমাকে একটা কমন পার্ট নিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। এই 24টাকে আমরা একটা জিনিসে ভাগ করতে পারি, 4 × 6 = 24, পারি কি না? 4 × 6 = 24, তার মানে 4 × 6 = 24 যদি করি, আমি 2√6 লিখতে পারি। কেন 2√6 দেখে নাও, 24কে ভাঙলে দেখো 4 × 6 = 24, 4 তো রুট সংখ্যা ভাই, 4 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4কে যদি আমি রুটের বাইরে বের করি কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 × 4 যেহেতু, কিন্তু 6 তো বেরাতে পারবে না, কারণ 6 তো পূর্ণবর্গ নয়, তাই 2√6 লিখলাম।
ক্লিয়ার? নেক্সট আসো প্লাস 216, দেখো ভেতরে তাহলে আমার বক্তব্য হচ্ছে ভেতরে দেখছি কি আসছে √6, তাহলে প্রত্যেকটার ভিতরে আমি √6 আনতে চাই। তাই 216 কার, 216 মানে কি লিখতে পারি আমরা, 216 কার মান, 6 এর কিউব। তাই 6 এর কিউবকে না লিখে আমরা লিখবো কি 36 × 6, কি লিখবো, যেহেতু রুট আছে, তিনটে 6 আছে, 6 এর কিউব মানে কি 216 মানে তিনটে 6 আছে, তিনটে 6 আছে, 6 এর কিউব মানে এটা রুটের মধ্যে, তাহলে এই দুটো 6 মিলে একটা 6 হয়ে যাবে, আর একটা 6 বেরোতে পারলো না, তাই 6√6 ওটা মানে। কিভাবে করছি বুঝতে পারছো তো এইবার? তাহলে এইটা মানে হচ্ছে 6√6, নিচেও আমরা কি করব, ওটাই করার চেষ্টা করব। আর 96 মানে কি লিখতে পারি, 6 × 16 = 96, তাহলে 16 আবার রুট সংখ্যা, তাহলে 4√6 লিখবো। বোঝা গেল? 96 কে ভাঙলে কি 6 × 16 = 96, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে বাইরে বেরোতে পারবে, 4 × 4 = 16 হয়ে গেল, তাহলে 4√6। এইবার আমি ক্যালকুলেশন করব, উপরে যোগ করলে ভাই কত হচ্ছে, 6টা √6 আর 2টো √6 যোগ হলে 8টা √6 হয়ে গেল, আর এদিকে 4√6, ভেরি গুড, √6 কেটে গেল, 4 × 2 = 8, তাহলে অ্যান্সার কত এলো, 2 এলো। কারো বুঝতে অসুবিধা? ভেঙে ভেঙে করালাম কিন্তু ভাই, থাকা উচিত না। নেক্সট, একটি দ্রব্যের বিক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্যের 4/3 গুণ, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য দ্রব্যটির, এই যে প্রথমে বিক্রয় মূল্য মানে উপরেরটা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে নিচেরটা, এটা বুঝো তো, একদিন শিখে গেছো আশা করি। প্রথমটা উপরেরটা হয় আর পরে যেটা বললে নিচেরটা হয়। তাহলে 4 হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে যে লাভের শতকরা, তাহলে লাভও বলে দিয়েছে, তার মানে বড়টা হচ্ছে বিক্রয় মূল্য, এটুকু বোঝা গেল, লাভের শতকরা। তাই 3 টাকার জিনিসে তুমি 4 টাকায় বিক্রি করছো, মানে 3-এর উপরে লাভ কত, 1/3, আর 1/3 মানে কত হয়, 33.13%। এগুলো কিন্তু যেন মুখস্থ থাকে, যেন ফ্রাকশন গুলো। নেক্সট, এবার বাবু বলছি একটি চৌবাচ্চার দুটি নল আছে, ভেরি গুড, একটি দিয়ে 8 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হয়, অন্যটি দিয়ে 5 ঘন্টায় জলটা খালি হচ্ছে। যদি এত অংশ জলপূর্ণ অবস্থায় দুটি নলকে খুলে দেওয়া হয় তবে কত সময় চৌবাচ্চা জলশূন্য হয়? দেখা যাক, ওসব এখন দেখবো না, আমরা দেখবো ওদের এফিসিয়েন্সি কত, চৌবাচ্চার ধারণ ক্ষমতা কত। তাহলে একজন 8 ঘন্টায় কি করছে, জলে পূর্ণ করছে, আর একটা ব্যক্তি মাইনাস লিখবো কারণ খালি করছে। তাহলে এদের এলসিএম করো বাপু, এলসিএম করলে দেখা যাচ্ছে এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে গুণফলটা ওদের এলসিএম। তাহলে এটা 5×8 = 40, এটা ভরছে, আর এই বাবুটা কি করছে, 5×8 মাইনাস করছে 8 করে। এবার বলছে যদি 3/4 জলপূর্ণ থাকে তাহলে মোট ধারণ ক্ষমতা 40, তাহলে 40-এর 3/4 কত হবে, করে দাও, 40-এর 3/4 30 আসবে, তাহলে 30 ইউনিট। এই 30 ইউনিট খালি হবে কত, দেখো এ ভরছে, এ খালি করছে, তাহলে আলটিমেটলি খালি কত হচ্ছে, তুমি 8 বালতি করে খালি করছো আর একজন 5 বালতি করে ভরে দিচ্ছ, তাই আলটিমেটলি খালি হচ্ছে কত, 3 করে খালি হচ্ছে, তাই না? তাহলে 3 করে যদি খালি হয় প্রত্যেকবারে, মানে প্রত্যেক ঘন্টাতে, তাহলে 30 হতে কত সময় লাগবে, বলবে 3×10 = 30, 10 ঘন্টা। বুঝতে কারো অসুবিধা? একদম ঠান্ডা মাথায় বোঝাচ্ছি কিন্তু, আশা করি অসুবিধা হওয়া উচিত না। চলো ভাই, নেক্সট আমরা দেখে নেব, তার আগে একটু চার্জের দিতে হবে, একটু সাউন্ড ডিস্টার্ব দিতে পারে, চলো একটা দুটো আসার অসুবিধা নেই, শুনতে পাচ্ছ তো সবাই? চলো একটা অঙ্ক আছেন, একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিই। হুম, বেশ, এইবার আর একটা অঙ্ক আছে, এটা এক্স এর মান কত হবে, এগুলো অপশন টেস্ট করা সবথেকে বেস্ট, কত হবে বলো? এখানে তোমরা একটা কাজ করতে পারো, কি করা যায় বলো তো, এটা প্রত্যেকের উপরে দেখো 1 আছে, কি আছে, 1 আছে আর নিচে মানটা আছে, তুমি এটাকে ক্যালকুলেশন করে করতে পারো। কি করা যেতে পারে এই অঙ্কটাতে, কে বলতে পারবে কি করা যেতে পারে অঙ্কটাতে, কেউ কি পারবে, এনিওয়ান এলস? এই অঙ্কটাকে অপশন টেস্ট করবে, না হলে টাইমটা নষ্ট হবে, আর কিচ্ছু না, কারণ তুমি যখন এলসিএম করতে যাবে তোমার টাইমটা গেল ভাই।
কি বললাম বুঝে গেছো? এই জন্যই বলছি এটা অপশন টেস্ট করবে। অপশন ধরো এক্স এর ভ্যালু যখন একটা পুট করো, প্রথম 2 ধরে দেখো। আমি যদি 2 ধরি, দেখা যাচ্ছে কি, ভালো করে বুঝবে। আমি এখানে 2 ধরলাম, 2 ধরলে কত হবে? এক্স এর থেকে 2 বাদ দিলে মাইনাস চলে আসছে, এটা কত আসছে? -1 আসবে। ভেরি গুড। তাহলে 1/-1, তার মানে আলটিমেটলি -1 এলো। এটা বুঝতে পারছো? এখানে কত আসবে? কত আসবে? কথা বলবে। -7 আসবে। তাহলে এই পাশেও কি এটা আসছে? ক্যালকুলেশন করতে হবে, করে দাও কি আসছে। কত আসছে এটা করে দেখো, ক্যালকুলেশন করতে হবে। আসছে কি আদৌ? তাহলে মাইনাস দিয়ে -5 করলে এই ক্যালকুলেশনটা করলে তো এই ভ্যালুটা আসবে না, আসবে কি? আসবে না। তাই পরেরটা চেক করে দেখো কি আসছে। এইগুলো সব থেকে বেস্ট হচ্ছে বড় মান যেটা থাকবে, এই টাইপগুলো বড় মানটা দিলে দেখতে পারো, বা ছোট মানটা দিলেও হবে। বড় মানটা দিয়ে চেষ্টা করি, 6 দিয়ে দেখি। আমি জানি না কিন্তু, করিনি অঙ্ক। তাহলে এটা যদি আমি করি, তাহলে 1/, কত আসছে এটা? 1/3 আসছে প্লাস। এখানে কত আসছে? 1/-3 আসছে। ভেরি গুড। এপাশে ক্যালকুলেশন করি, এখানে করলে কত আসছে? 1/2 আসছে প্লাস। এখানে করলে কত আসছে? 1/-2 আসছে। ক্যালকুলেশন করলে কি হচ্ছে এটা? এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসছে? আসছে কিছু? বুঝতে পারছো না কিছু? ক্যালকুলেশন পারো তো তোমরা? আমি তো অবাক হচ্ছি, তোমরা ক্যালকুলেশন পারো না তোমরা? তোমরা ক্যালকুলেশন পারো না ভাই, তাই বলো। এইটাকে এলসিএম করে দাও কি হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করলে তো আসবে না, তাহলে এইদিকে 2 × 4 আসছে, আসছে না। পরেরটা চেক করো, 4 দিয়ে চেক করো। 4 দিয়ে করলে কত আসছে? একটু দিমাগ খাটালেই হবে, না হলে কি আর হবে? আর না হলে তোমাকে যদি করতে হয় না, অনেকটা টাইম যাবে। কিরকম টাইম? দেখো, অপশন টেস্ট করো। মোহিত পারছো না? মোহিত কি পারছো না? তুমিও পারছো না? লেটেস্ট। হ্যাঁ, 4 করেছো? 4 দিয়ে করলে, তাহলে করে দেখো। 4 দিয়ে যখন বলছে হবে, তাহলে করে দেখি। তাহলে এখানে আসছে 1, তাহলে 1 আসলো। চলো 1/1 প্লাস। এখানে আসছে কত? 1/1/, -5। চলো এই মাইনাসটাকে পরিবর্তন করাই যায়, কোনো অসুবিধা নেই। তারপরে কত আসছে এখানে? 1/0 আসছে। 0 মানে এখানে 0ই আসবে প্লাস। এপাশে কত আসছে? 1/-4। তাহলে এটা হবে না? এই তো হয়ে গেল। এখানটা এটা মাইনাস হয়ে যাবে তো। মাইনাস হলে কত হয়? এটা তো -4ই আসবে। এপাশেও 1/-4 আসছে। বুঝতে পেরেছো? না এখনো বুঝতে পারোনি? ব্যাস এইটুকুই তো ছিল। হুম। তাহলে এইটুকুই তো ছিল ভাই। একটু অপশন টেস্ট করতে এই জন্য বলছি, কারণ তুমি এই অঙ্কটা করতে গেলে, আমি দেখো কেন বলছি, অঙ্কটা করতে টাইম লেগে যায়। এই জন্য তোমাকে বুঝতে হবে যে কোনটা অপশন টেস্ট করবো, কোনটা বেশি হবে। কারণ দেখো, তুমি যখন এই অঙ্কটা মানে তুমি ক্যালকুলেশন করতে যাবে, তখন তোমার উপরেরটা হয়ে যাবে x-3। অসুবিধাও হবে না অতটাও, কিন্তু তোমার ক্যালকুলেশন হয়ে যাবে। আর এটা হয়ে যাবে x-9। আর এদের এলসিএম কত হয়ে যাবে? x-3 ইন্টু x-9। এলসিএম বলে তো এইভাবে করেছো তো কোনোদিন? আর এটা কি হয়ে যাবে? x-8। আচ্ছা, এটা আগে পরে হয়ে গেছে। এটা কিন্তু আগে পরে লেখা হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি এখানে হবে x-9টা হবে এইখানে, আর x-3টা হবে এইখানে, কারণ এর সঙ্গে এটা আছে কিন্তু এটা তো নেই। x-3টা হবে এইখানে। চলো, আবার এখানে কত হচ্ছে? x-8 নেই, লিখতে হবে এখানে। আচ্ছা, প্লাস এখানে কি নেই? x-4 নেই। চলো, আর নিচে কি হচ্ছে? এদিকে x-4 ইন্টু x-8। এবার এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, করলে তোমার অ্যান্সার আসবে। ঠিক আছে? এবারে দেখো, এইগুলো তুমি যদি করো, তাহলে এক্স আর এক্স কি হবে? যোগ হয়ে যাচ্ছে। আর এখানে -3 তাহলে কত হয়ে যাচ্ছে? -3 না, এটা সরি -9। তাহলে x-12 আসছে। এটা কত আসছে? x-12 আসছে। আর ডিভাইডেড বাই তোমার এখানে কিন্তু এবার গুণ করতে হবে। এটাই হচ্ছে বিষয়।
এবার এখান থেকে তুমি এক্স কমন নিয়ে করতে পারো, একটা জিনিস করাই যায়। x-12 তো, x-12 কে আর একটা কি লেখা যেতে পারে বলো তো, কি লেখা যেতে পারে? এগুলো বুঝতে হয় রে ভাই, এগুলো শর্টকাট আরো শিখতে হবে। x-12 কে আমি যদি এইটা দিয়ে কাটতে চাই তাহলে কি করতে হবে আমাকে? পারবে না? স্ট্রেঞ্জ। আচ্ছা এখানে 2x হবে, কত হবে এটা? 2x, সরি একটু ভুল হয়েছে আমাকে। 2x, আর এটাকে তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? x-3 × x-9, এরকম গুণ করতে হবে রীতিমতো। আবার এটাও সেম, গুণ করতে হবে তোমাকে রীতিমতো, ঠিক আছে? মোদ্দা কথা তোমাকে এটা ক্যালকুলেশন করতে অনেকটা টাইম যাবে। ওই জন্যই বললো অপশন টেস্ট করো, এটা এটা করে তোমরা ক্যালকুলেশন করবে, করে ওএমআর গ্রুপে পাঠাবে, ঠিক আছে? এইটা বেসিক ক্লিয়ার হবে, কিন্তু অপশন টেস্ট করলে ইজি হয়, ওই জন্য বলো অপশন টেস্ট করো। রিজনিং গুলো যারা করোনি কমপ্লিট করো, করে আমাকে পাঠাও, পড়া আমি দিয়ে দেবো রাত্রে, র্যান্ডম ক্রস সলভিয়ার থেকে। তো কেউ ফাঁকি দেবে না অন্তত, ইংলিশেও কিন্তু পড়া দেবো, করবে।